এক শিল্পী যদি 10 বছর ধরে পরপর পরপর একটা শারদ সম্মান পেয়ে যায়, তার মানে আর একটা শিল্পী কি কোনো বছরই ভালো কাজ করছে না, বা কোনো ঠাকুরই ভালো হচ্ছে না? এই প্রশ্নগুলো তো সবার মাথায় আছে, কেউ বলছে কেউ বলছে না। ডেফিনেটলি তাদের কাজ ভালো, নিঃসন্দেহে ভালো, আমরা এনজয় করছি, কিন্তু ডাইমেনশনালি তারা চেঞ্জ করুক, পার্সপেক্টিভটা চেঞ্জ করুক পুরস্কারের, তাই না? নমস্কার, আমি অর্পণ। আর আপনারা দেখছেন দ্য ক্যালকাটা ব্রিজ নিবেদিত পুজোর পাঁচফোড়ন। আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি দুর্গাপুজোর শিল্প জগতের অন্যতম পরিচিত শিল্পী অদিতিদিকে। অদিতি, পুজোর পাঁচফোড়নে তোমায় স্বাগত। নমস্কার, নমস্কার। অদিতি, এই বছরের যে পুজো সেটা নিয়ে মানে কিরকম নাড়াচাড়া চলছে এখনো অবধি? মানে আমি আমার যতটুকু বলছি, আহ, আমার পুজোটা অ্যাজ ইউজুয়ালি মোটামুটি আমার টাইম লাইনে আছে, কিন্তু যেহেতু রাস্তার পুজো এবং সরকার বদলানোর পরে অনেক কিছু রেস্ট্রিকশন বা নিয়মের অনেক কিছু রদবদল হয়েছে, সেক্ষেত্রে হয়তো আরেকটু টাইম আমি কম পাবো মেবি। সেই জন্য আমাদের কাছে একটুখানি চিন্তার বিষয়, কারণ যে প্যারামিটারটা ভেবে আমি কাজটা করছি, হয়তো সেক্ষেত্রে টাইমটাই আমার কাছে খুব মানে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তবু আমি চেষ্টা করি, তারপর তো ওয়েদার আছেই ঝামেলা করার জন্য। তো আমার জায়গাটার ক্ষেত্রে এরকম কন্ডিশন, কিন্তু বাকি সব জায়গার ক্ষেত্রে পুজোর গন্ধটা কোথাও খুব একটু অভাব বোধ করছি। সেটার জন্য একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গা হয়তো ঠিকঠাক আছে, কিন্তু কোনো কোনো জায়গার অনেক কিছু রদবদল দেখছি, অনেকটা যেন ঠান্ডা হয়ে আছে পুজোটা, সেজন্য মনটা খুব খারাপ। আচ্ছা, অদিতি, আমরা তো আহ, তোমাকে বেশ কয়েক বছর ধরে চিনি, তোমাকে বেশ কয়েক বছর ধরে জানি এবং তোমার কাজ দেখছি। মানে আমি পার্সোনালি 2015-16 সাল থেকে তোমার কাজ দেখছি। কিন্তু এই যে তোমার যে দুর্গা পুজোয় আসা, এই বিষয়টা তো খুব কম লোকে জানে। তো এই দুর্গা পুজোয় যে আসার যে আহ, কারণটা বা এই আসার যে আহ, পেছনের বিষয়বস্তুটা, এইটা নিয়ে যদি একটু আমাদের একটু বলেন। বস্তুটা অ্যাকচুয়ালি মানে হঠাৎ কিরামাটা করে চলে এলাম, কিন্তু সেটা আমি কোনো প্ল্যান নেই। মানে আমি তো আর আর্ট কলেজ পাস আউট নই, আমি একদমই অ্যামেচারিস্টিক একজন সেলফ টট আর্টিস্ট, সেটা তো মানে সবাই জানে এটা। বিশেষ করে আমি ঠাকুর দেখার যে মানে বিশেষ করে যখন থিম পুজো এখানে চালু হলো, আমি তো এখানকার কলকাতার মেয়ে নই, আমি চন্দননগরের মেয়ে। তো সেই সময় পেপারে দেখতাম একটা করে ছবি দিত, বড় করে হ্যাঁ, গৌরাঙ্গদার হ্যাঁ। একটা একদিনের একটা মণ্ডপ দেখেছিলাম, এরকম একটা করে ছবি দিত আর তার সম্বন্ধে লেখা দিত। আগ্রহ ভরে পড়তাম, তখন পেপারের ছবিও জানিস তো ফেটে ফেটে যায়, হ্যাঁ, কিরকম লাগে। আর হাঁ করে দেখতাম, তখন আমার মনে হতো ইস, যদি যেতে পারে। আর আমি খুব মানে জার্নিতে আমার তখন খুব ভয় ছিল। অনেকে যেমন মফস্বলের লোকজন এখন মানে প্রচুর পরিমাণে লোক এসে ঠাকুর দেখে এখানে, আমার তখন খুব একটা ভয় ছিল, মানে কিরকম একটা আনকমফোর্টেবল লাগতো। তো সেই একটা মাথায় একটা ছাপ ছিল, থিম পুজো চোখের সামনে থেকে দেখবো কেমন হয়। সেটা যখন কলকাতায় আমি আফটার আমার ছেলের বার্থ আমাকে শিফট হতে হলো, নর্থ ক্যালকাটা লেক টাউনে আমি চলে এলাম, সেই সময় আমার প্রথম মণ্ডপ দেখা শুরু হচ্ছে নেতাজি সংঘ ক্লাব থেকে, সামনেই আমাদের একদম। দেখতাম আর মানে চুটিয়ে ঠাকুর দেখেছি ওই বছর, মানে ছেলেকে এরম ব্যাগে যে নেয় না, ওরম ব্যাগে নিয়ে আমরা সারা রাত ঠাকুর দেখতাম, আমি আর আমার হাজবেন্ড বাইকে করে। তো যেটা আমার প্রত্যেকটা ইস, আমি যদি করতে হতাম, কিন্তু আমি আমার নো ভ্যার, মানে আমার মাথায় কোথাও নেই যে আমি কিভাবে করবো, কারণ আমার কোনো চান্সই নেই সেখানে ঢোকার। কিন্তু কোথাও স্বপ্ন দেখেছিলাম সেই সময়। তো অ্যাক্সিডেন্টালি আমার বন্ধু আমাকে, যে জানিস জগতী পুজো চন্দননগরে কত বড় পপুলার, তো যেহেতু আমি অলওয়েজ মানে শিল্পের একটা ঘরানায় ছিলাম, তো জন্য আমাকে অফার করে সে জগতী পুজোর একটি ক্লাবে মানে পুজোটা করতে। সেই আমার শুরু, সেটা 2010, এবং 2010, 11, 12 আমি জগতী এই চন্দননগর চন্দননগরে জগতী জগদ্ধাত্রী পুজো পুজো কাজ করেছি। করি। দেন আমি বিশ্বনাথদার হাত ধরে বরিশা তরুণ তীর্থে প্রথম কাজ করি
দুর্গাপুজোতে, যেটাও একদম আমার কাছে আনএক্সপেক্টেড, কারণ আমার কাছে বিশ্বনাথ দা মানে বোস পুকুর করছিল তখন হ্যাঁ। বিশ্বনাথ দা। মানে হাঁ করে দেখছিলাম অনেক কিছু কাজগুলো, আমার মনে আছে। তো তারপরে বিশ্বনাথ দা বললো, তুই না আর 5টা ছেলের থেকে অনেক ভালো কাজ করবি। আমি জানি না বিশ্বনাথ দা কোত্থেকে কনফিডেন্সটা পেয়েছিল, কারণ আমার কাছে তখন হাতে গোনা 3টে কাজ। তো তারপর আমি বিশ্বনাথ দা আমাকে এখানে নিয়ে গেল, তো আমি ওখানে প্রথম কাজ করি, এবং মানে সেটা আমার কাছে একটা স্বপ্নের মতো। মানে অনেক সময় হয় না স্বপ্ন পূরণ হচ্ছে, মানে বরিশা তরুণ তীর্থ একটা, মানে কি বলবো, একটা গলির ক্লাব, এবং ওখানে আমি যখন লিপ্পন নিয়ে কাজ করলাম, বিশ্বনাথদার হাত আমার মাথার উপর ছিল, রূপকদার হাত আমার মাথার ছিল, তারা আমাকে গাইড করেছিল সেই সময়। আমি যখন কাজটা করলাম, এত সুন্দর এসেন্স এসছিল। মানে আমি যখন প্রথম বছর আমি সামনে বসে আছি, যে স্টেজ হয় যেখানে, আমাকে না একজন ভদ্রমহিলা এসে, যেটা আমার বড় পাওনা, ওটা আমার সবসময় আমি বলি, হাত ধরে এসে আমাকে এসে বলল, তুমি বানিয়েছো মণ্ডপটা? অনেকে পরিচয় করিয়ে দেওয়ার পর আমি বললাম হ্যাঁ। বললো, আমার না চোখে জল এসে গেল। সেই যে পাওনা, ও পাওনার কোনো প্রাইজ দিয়ে তার, হ্যাঁ, কোনো প্রাইজ দিয়ে তার ইয়ে হয় না। কারণ আমি এটাও দেখেছি, আমাকে রূপক দাও ঠিক এই কথাটা বলেছিল, অদিতি আমার চোখে জল এসে গেছে। মানে ওই গান, ওই অ্যাম্বিয়েন্স, ওই ঠাকুর, ওই সব কিছু কেমিস্ট্রি একটা বিশাল ব্যাপার। মানে ঠাকুরকে ছাড়া তো কোনো কিছু হয় না, ওই ঠাকুরের দিকে তাকিয়ে লোকের সেই ফিলিংসটা হয়েছে। আর এটা এটা আমরা দেখেছি যে মানে তোমার সাথে ঠাকুরের যে প্রতিমা শিল্পী তোমার সাথে কাজ করুক, ঠাকুর কিন্তু ফাইনালি সাজাও তুমি। একদম, সেটা ঠাকুরের গয়না হোক, ঠাকুরের চক্ষুদানি, মানে কিভাবে হ্যাঁ হ্যাঁ, ঠাকুরটা মানে আমার কাছে একটা মেন বিষয়বস্তু। ওটাই তো, ওটার জন্যই তো কাজ করা, ঠাকুরের জন্যই তো কাজ করা। তো ওই সময় থেকে আমি শুনলাম, আমি তখন সুশান্ত দাকে চিনতাম না, আমাকে ক্লাবের লোকগুলো, দেখো সুশান্ত দা ক্যামেরা নিয়ে এসছে, রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, সেই সময় 1:30টার সময় ক্যামেরা নিয়ে ঢুকে ছবি তুলছে। এটা আমার কাছে বিশাল ব্যাপার, যে কারণ সুশান্ত দা সেই সময় মধ্য ভবনে, সে যদি এসে আমার মানে আমার মণ্ডপটা দর্শন করে, আমার কাছে তখন খুব, মানে হ্যাঁ, মানে অত পরিচিত আর্টিস্ট কলকাতা শহরে, এবং সুশান্ত দা তো শুধুমাত্র দুর্গাপুজোর ফিল্ডে নয়, দুর্গাপুজোর অন্য ফিল্ডেও প্রচুর পরিচিত। এবং মানে সেই সকল আর্টিস্টরা এসে যদি কাজ দেখে, তখন একটা নিজের মধ্যে একটা সেই যেটাও গ্রো করে। একদমই তাই। সেই মানে সেই সময়ের ফিলিংসটা আমি আজও ফিরে পেলাম না। মানে ওই যে একটা প্রথমবারের ফিলিংস, তো সেই শুরু 2013। এই যে এতগুলো, মানে 2013 থেকে এটা 2026, প্রায় 13-14 বছরের একটা লম্বা জার্নি। প্রথম বছরের পুজোয় যেরকম ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, বা আরো অন্যান্য বছর নিশ্চয়ই হয়েছে, ওটাও আমার এশিয়ান পেইন্ট শর্ট লিস্টেড ছিল প্রথম বছরই শর্ট লিস্টেড, তাহলে সেটা তো মানে যেটাকে বলে সোনে পে সুহাগা। তো এরকম কখনো কোনো, আমরা ধরো সুশান্ত দা বা অন্যান্য আমাদের আর্টিস্ট যাদের সাথেই কথা হয়েছে, তাদের প্রতি আমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এবং তারা অনেকেই বলেছে যে একটা সময় গিয়ে মনে হয়েছে দুর্গাপুজোটা আর করব না, দুর্গাপুজোটা হয়তো ছেড়ে দেবো। এবং তার পেছনে দুর্গাপুজোর কিছু তো তাদের বিতৃষ্ণা ছিল, বা তাদের কোনো খারাপ লাগা ছিল। এই 13-14 বছরে তোমার কি কখনো কোনো এরকম খারাপ লাগা কোথাও জন্মেছে? বিতৃষ্ণা বা খারাপ লাগা তৈরি করে হয়তো সিচুয়েশন, কমিটির মানুষ, বা পারিপার্শ্বিক পরিস্থিতি। কিন্তু জানি এগুলো প্রত্যেক শিল্পীকেই ফেস করতে হয়, কিন্তু যখন সেটা মানে মা দুর্গার সঙ্গে রিলেট করা হয়, আমি আমার ক্ষেত্রে বলবো, আমি এখানে আমার কাজের থেকেও, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার একটা আলাদা প্রফেশন আছে, ওটা যে আমার রুজি রোজগার, মানে ওটা না হলে আমার ভাত জুটবে না, নট লাইক দিস। ওটা আমি করি আমার মানসিক খিদে মেটানোর জন্য। তো ওটা আমার মানে একটা অন্য জায়গা, ওই খিদেটা তো আমি অন্য কোনো রকম ভাবে মানে রেপ্লিকেট করতে পারবো না অন্য কারোর সঙ্গে। তো আমি চাই এই সব খারাপ লাগাগুলো এক সাইডে, কিন্তু দুর্গাপুজোটা আলাদা সাইডে। এটা করতে হবে, যতদিন বেঁচে থাকবো আমি একটা হলেও পুজো করতে চাই। সেই জন্য এবছর একটাই পুজো, কারণ আমার ফ্যামিলির একটু প্রবলেম চলছে, তো পুজোটা করতে হবে। আমি জানি অনেক পরিস্থিতি আছে, সেই সময় মানে কোনো রাত এমন হয়েছে কান্নাকাটির অবস্থা হয়ে গেছে,
তখন মনে হচ্ছিল কি করতে আমি এই ঝামেলাগুলো ঘাড়ে নিই, মানে কেন, দরকার ছিল না আমার, কিন্তু নেই, মানে ওই ওরে ছেড়ে দিলেই বাঁশ, পারি। হ্যাঁ বাঁশ তুই ঝাড়ে কেন আরে আমার পেছনে, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু তারপরে যখন মায়ের সামনে গিয়ে দাঁড়াই না, তার আমি খুব স্পিরিচুয়ালি সাউন্ড, আমি মানে বিশেষ করে আমার একটা আলাদা ফিলিংস হয়। লাস্ট ইয়ার বকুল বাগানে যখন মাসান করলাম, তার একটা অদ্ভুত ফিলিংস। কারণ বকুল বাগানের ভেতরে, এটা আমি এক্সট্রা কথা বলছি, বকুল বাগানের ভেতরটা পুরো সাইলেন্ট, হ্যাঁ, হ্যাঁ, আর কম লোক যায়, নট সো মাচ খুব পপুলার। খুব খুব বেশি। মাঝরাতে তুই দেখবি সাইলেন্ট, হ্যাঁ, না কারণ আমি আমি বকুল বাগান যখন দেখতে যাই তখন ওই মাঝরাত বা ভোর রাত। হ্যাঁ, হ্যাঁ, ওই সময় যেটা আমি ওই প্রথম বছর আমি এই গলির পুজোতে পেয়েছিলাম, সাইলেন্ট হলে ওই অ্যাম্বিয়েন্স যে দেবে, তোর গুজবাম্পস দেবেই। ঠিক এই ঘটনা আমার বকুল বাগানের সঙ্গে হয়েছিল, যখন প্রায় ভোর রাত, মানে 3টে 3:30 বাজে, মাসানের যে মিউজিক। মাসান তোমার বকুল বাগানের মধ্যে সেকেন্ড ইয়ার, হ্যাঁ, বকুল বাগানের সেকেন্ড ইয়ার, হ্যাঁ, ফার্স্ট ইয়ার বেনারস, সেকেন্ড ইয়ার মাসান। হ্যাঁ, তো তার সাউন্ড, তার অ্যাম্বিয়েন্স, তার ঠাকুরের ইয়ে, তার আমি সারাক্ষণ ধুনো জ্বালাচ্ছিলাম যাতে অ্যাম্বিয়েন্সটা অন্যরকম হ্যাঁ, থাকে, হ্যাঁ, হ্যাঁ, যেহেতু এটা এটা আমরা। হ্যাঁ। তো আই ফিল, মানে পুরো রন্ধ্রে রন্ধ্র আমার যেন মানে ইয়ে হয়ে যাচ্ছিল, একটা কাঁপুনি দিয়ে যাচ্ছিল, এত ফিলিংসটা আমার স্ট্রং লাগছিল। মানে অদ্ভুত একটা, মূর্তিটাও অন্যরকম, তুই দেখেছিলি হ্যাঁ, নিশ্চয়ই, হ্যালি করেছিল। তো এইগুলো ম্যাজিক গুলো খুব কম সময় ক্রিয়েট হয়। এই একই রকম ওই ওই বছরই আমি ভারত চক্র করলাম, হ্যাঁ, সুপার ক্রাউড, সুপার ক্রাউড, কারণ ওখানে পুজোটা একটু অন্যরকম, হ্যাঁ। চমচমে, হ্যাঁ একটু ঝকঝকে আর পুজো এই ছিল। এরিয়া ও জোনটা একটা পুরো একদম হ্যাঁ, প্রপার পুজোর ঝকঝকে জোন। পুজো, ওখানের পুজোর ফিলিংস আলাদা, ওখানের পুজোর এ আমি আলাদা। ওখানে বাবা পুজোর সময় ভিড়ের মধ্যে দেখেছি লোকে ভিড়ের মধ্যে গুতোগুতি করার চক্করে তোমার প্যান্ডেলের প্রপস খুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ছিঁড়ে নিয়েছে, মানে হ্যাঁ, ওই embroidery গুলো, পেছনের গুলো সব খুলে ছিঁড়ে খুলে নিয়ে নিচে চলে বাড়ি গেছে। গেছে। তো ওর যে অ্যাম্বিয়েন্স ওটা একদম আলাদা, মানে কিন্তু ফিল করার জন্য সাইলেন্সটা খুব দরকার। হ্যাঁ, কারণ আমি মিউজিকটা বানাচ্ছি কিসের জন্য, লোক তো ফিল করবে, যখন না, ফিল করবে তখন রিয়েলাইজ করবে, রিলেশনটা রিয়েলাইজ করবে। এই বিষয়টা আমি তোমার ফিল করেছিলাম, টু বি ভেরি অনেস্ট, 2022-এর কাশি বসলেন। হ্যাঁ, 2022-এর কাশি বসলেন, এবার মানে ভগবানের দয়ায় যেহেতু বহু বছর পুজোর সাথে যুক্ত, পুজো পাগলামি করি, তাই জন্য ওই ওপরে ওঠার প্রিভিলেজটা পেয়েছিলাম। হ্যাঁ, এবং ওপরে ওঠার পরে মুষলধারে বৃষ্টি হয় ষষ্ঠীর দিন, আমার এখনো মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠীর দিন মুষলধারে বৃষ্টি হয়, ভেতরে প্রচুর ক্রাউড, এবং একটা টাইমের পর শুধু বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে, আর ভেতরে তোমার যে মিউজিকটা, ওই মিউজিকটা শোনা যাচ্ছে। ওই যে ফিলটা, ওই ফিলটা আমি খুব কম পুজোয় পেয়েছি, মানে তোমার কাশী বৈষ্ণবের পুজোটায় পেয়েছি। শ্রীজাতর মিউজিক ছিল। হতে পারে, কারণ আমি মানে এত বেশি ওই প্যান্ডেল আর ঠাকুরের পেছনে দৌড়াই যে তার পরের গুলো, হ্যাঁ ওরা তো অবশ্যই একটা এই মুহূর্তে হ্যাঁ, একটা বিশাল বড় পিলার। একদম। হ্যাঁ, কিন্তু এই এই মানে এই প্যান্ডেল গুলোকে ফিল করতে গেলে না, মানে আমার মনে হয় এরকম একটু একটু নিশ্চুপ সময় খুব দরকার। খুব দরকার, সব থেকে বোঝা যায়। মানে তুই দেখবি, আমি ভবদার অর্জুনপুরে খুব নিস্তব্ধতা আছে, হ্যাঁ, ওখানে গিয়ে কিন্তু তুই কাজটাকে খুব ভালো অন্তস্থ করতে পারবি হ্যাঁ, একটা ক্রাউডেড পুজোর থেকে। মানে যে ধরনের পুজো বাবদা করে বা যে ভাবনা নিয়ে করে, এরকম জায়গায় যদি সাইলেন্সটা থাকে খুব ভালো করে ফিল করা যায়। ইভেন তোমার কেন্দুয়া শান্তি সংঘ এমন একটা জায়গায় হ্যাঁ, ওখানেও সিচুয়েটেড, সাইলেন্স। ওখানেও কিন্তু একটা টাইমের পর সাইলেন্স হয়ে যায়, এবং ওইখানে কিন্তু একটা খুব সুন্দর হ্যাঁ, একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়। একদমই তাই। তো এইটা তো একদমই তো তোমার ধরো এই যে তুমি যে টাইম থেকে শুরু করছো, বা মানে আমি কোনো আমি আর 5 জনের মতো জেন্ডার ইকুয়ালিটিতেই বিশ্বাস করি, আর না এক্ষুনি কেউ একটা টুক করে কেস টেস্ট টুকে দিতে পারে, মানে এটা এখন খুব ট্রেন্ডে চলছে। কিন্তু এটা তো ঠিক যে প্রতিমা শিল্পী হয়তো প্রচুর রয়েছে, যারা কাজ করছে কুমোরটুলিতে বা কুমোরটুলির বাইরে প্রতিনিয়ত। হ্যাঁ, কিন্তু থিম শিল্পী তো হাতে গোনা কয়েকজনই আছে, তুমি আছো। হ্যাঁ, তোমার সমসাময়িক সময় তো
পিয়ালি। পিয়ালিদি রয়েছে, হ্যাঁ, এবং তারপরে সুমিদি বা আরো অনেককে আমরা দেখেছি। রিসেন্টলি জুনিয়রদের মধ্যে উপাসনাকে আমরা দেখেছি। তো এই যে তুমি একজন মহিলা শিল্পী হিসেবে, মানে প্রশ্নটা অন্যভাবে নিও না, যে মহিলা শিল্পী হিসেবে যে এই যে তুমি এত বছর ধরে কাজ করছো, হ্যাঁ, কখনো কি কোথাও মনে হয়েছে যে কোথাও পিছুটান আসছে, বা কোথাও সমাজ এক কোন মানে কোণঠাসা করার চেষ্টা করে, যেটা আমাদের সমাজে হয়ে থাকে আর কি, যেটা আমরা খুব প্রতিনিয়ত দেখি, এই রকম কখনো কি কিছু ফেস করতে হয়েছে? খুব কম, মানে আমি বলবো আমি হয়তো লাকি, মানে আমি যে খুব মহিলা হিসেবে কোনো রকম ভাবে আঙ্গুল তোলা ক্লাবের পক্ষ হোক বা অন্য কোনো দুর্গাপুজো রিলেটেড পার্সন হোক বা মিডিয়া হোক, যাই হোক, যে কোনো তরফ থেকেই হোক, আমি খুব একটা কিন্তু এই জিনিসটা ফেস করিনি। খুব কম, খুব কম। যেটা না ধরলেই হয়, সেরকম অনেক রকম ভাবেই অনেক ঘটনা ঘটে থাকে। কিন্তু জেন্ডার বায়াসের ক্ষেত্রে আমি বলবো যে মেইন হচ্ছে কাজটা। মানে সত্যি কথা বলবো, আমার থেকেও তো অনেক সিনিয়র আছে, মানে ছেলেরা কাজ করেছে, মানে করছে, এখনো করছে তারা। কিন্তু আম, আমার কাজ ভালো লেগেছে বলে আমি এতদিন ধরে কাজ করতে পারছি। নাহলে কাজ তো, সত্যি কথা বলবো, কম্পিটিশনটা তো খুব হার্ড। হয়তো কাজ পছন্দ হয়েছে বলে আমি আজ পর্যন্ত কাজ করে যেতে পারছি। আর কাজের বাইরে ছেলে বা মেয়ে বা থার্ড জেন্ডার এটা কোনো ম্যাটার করে না। আম, আর একটা যেটা ম্যাটার করে হচ্ছে পাবলিক অ্যাপ্রিসিয়েশন। ইন জেনারেল পাবলিক যদি সেই কাজটা পছন্দ করে, সেটার একটা আলাদা মানে কি বলবো, আলাদা জায়গা হয়। কারণ কম্পিটিশনকে দূরে সরিয়ে রাখলেও অনেক পুজো শুধুমাত্র পাবলিকের জন্য হয়। হ্যাঁ, হ্যাঁ, অনেক পুজো শুধুমাত্র পাবলিকের জন্য হয়, কারণ আমরা এটা জানি আমরা জনসাধারণের জন্য পুজো করছি। তো সেখানে ওইটাও একটা ফ্যাক্টর, যে মানুষের ভালো লাগলেই হলো। যে এই যে ঢোকার পর আমি যদি ওয়াচ করি, আমি কোথাও দাঁড়িয়ে আছি, ফার্স্ট ওপেন হলো মণ্ডপ, যখন ঢুকলো মানুষ হুড় করে, তারপর ঢুকে ভাও, এই আওয়াজটা, এটা কোনো খাতায় কলমে নাম্বার দিয়ে না বিচার করা যায় না। তো ওটার আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে। তাই জন্য আমার মনে হয় যদি ভালো লাগে আরো মানে পরেও কাজ করতে পারবো, হয়তো আপডেট হতে হবে, এটাই হলো ব্যাপার। আচ্ছা, অদিতি দিদি, তুমি যবে থেকে কাজ করছো, তুমি তো প্রচুর প্রতিমা শিল্পীর সাথে কাজ করেছো। হুম হ্যাঁ, পিন্টুদা বা হুম স্বর্গীয় হুম অরুণ পাল ছিলেন, দীপেন্দার সাথে কাজ হুম করেছো, হ্যালি গোস্বামীর সাথে কাজ করেছো, বা এছাড়াও আরো অন্যান্য হুম অনেকের সাথে কাজ করেছো, পিন্টুদার সাথে কাজ করেছো। তো এই পিন্টু যে তো আমার থেকেই শুরু সম্ভবত। পিন্টু আমার কাছে, আমি ওই টেনে নিয়ে এসেছিলাম ভবদা কে, মানে পিন্টুর চাঁদের হাটের একজন মহিলা, নামটা এই মুহূর্তে, পলি, সম্ভবত পলি। পলি আমার হচ্ছে ফ্রেন্ড ছিল, তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে একজন দেনা চাঁদের হাটের একজন কেউ কাজ করবে মূর্তি, তখন ও পিন্টুর নাম দেয়। তো পিন্টুই আমার কাছে প্রথম কাজ করে। তো এই যে এতজনের সাথে কাজ করেছো, হুম। তো এতজনের মধ্যে তোমার কার সাথে কাজ করে সব থেকে বেশি মজা লেগেছে? মানে আমি বলবো না যে কে ভালো কাজ করেছে, কারণ সবাই সবার দিক থেকে পারদর্শী সমানভাবে, হ্যাঁ, সবাই সবার মতো করে জ্ঞানী এবং গুণী। তো কে ভালো, কে খারাপ, বা কার কাজ ভালো কার কাজ খারাপ, সেটা সেই তরজায় আমরা যাচ্ছি না। কিন্তু এদের সাথে তুমি যে কাজগুলো করেছিলে, সেইখানে কোন কাজটা করে সব থেকে বেশি তুমি মজা পেয়েছিলে? ব্যাপারটা হচ্ছে, যদি আমি বলি আমার নিজের ঠাকুর গড়ার ক্ষেত্রে, মানে আমার স্বাধীনতা, মানে ধর মূর্তিটা আমি একটু মুখটা হয়তো ঠিক করে দিলাম, যেমন রাজেশের সঙ্গেও আমি কাজ করেছি, রাজেশ মন্ডল বলছি আর কি, মানে মূর্তির মুখটার ক্ষেত্রে আমি কয়েকটা আমার নিজের ইনভলভমেন্ট আমি দিই, সেটা রাজেশের বেলাতেও করেছিলাম, দীপেন্দার বেলাতেও করেছিলাম। দীপেন্দার সঙ্গে আমি বেশি কাজ করেছি সবার থেকে, তো দীপেন্দার বেলায় প্রত্যেকবারই আমি সেটা করেছি। তো এই ক্ষেত্রে দীপেন্দার ক্ষেত্রে কি হয়, আমি এখানে একটা অনেকটা বেশি স্বাধীনতা পাই, মানে আমার মুখটায় হাত দেওয়ার, ওটা আমার কাছে একটা বিরাট মজার ব্যাপার, কারণ আমি মুখটাকে করতে খুব ভালোবাসি। আর এর বাইরে আরেকটা হচ্ছে, হ্যালির সঙ্গে কাজ করে যেটা হয়েছে, সেটা হচ্ছে অসম্ভব জ্ঞান।
কাজ করতে গিয়ে দুর্গাকে জানার, দুর্গাকে বোঝার এত জ্ঞান আমার নেই। আমার মনে হয় দুর্গাপুজো মার্কেটে যারা কাজ করছে তাদের কারণ নেই। ওর নলেজ এত স্ট্রং, সেটা আমাদের মানে কি বলবো, আমাদের পুরো পুরাণ থেকে শুরু করে এভরিথিং, উইথ জেনারেল নলেজ, উইথ এভরিথিং, মানে জ্ঞানের ভান্ডার। ওর সঙ্গে কাজ করে আমার সেই মজাটা হয়েছে যে মানে দুর্গার পুজোর যে রীতিনীতি, তার যে ডিটেলস, আমি ওর কাছ থেকে খুব এনজয় করে শুনতাম এবং আমি সমৃদ্ধ হয়েছি। সেক্ষেত্রে এই দুটো প্যারামিটারকে আমি বলতে পারি। মানে দীপেনদার সঙ্গে কাজ করে আমি অনেকটা স্বাধীনতা পেয়েছি, কারণ দীপেনদা ছেড়ে দিয়েছে, মানে আমি দীপেনদাকে বলছি এটা আমাকে করে নাও। তো সে দীপেনদা সেই কোনো অসুবিধাই নেই দীপেনদার সঙ্গে। আর একটা হচ্ছে হ্যালি, যেখানে সমৃদ্ধ হয়েছি। কিন্তু ডেফিনেটলি পিন্টুর কথা বলতে হয়, তার কারণ আমার সব থেকে ভাইরাল ঠাকুর হচ্ছে দোলনায় দোলা। হ্যাঁ, মানে আর তার পেছনের হিস্ট্রিটা তো তুই জানিস না, মানে ভয়ঙ্কর, আমি কিছুটা জানি। ভয়ঙ্কর হিস্ট্রি। কিন্তু তার মধ্যে যে উনি বসে, আমি ওকে বুড়ি বলি, মানে বুড়ি বসে বসে যখন দুলছে, কিন্তু তার পেছনে যে কি ঘটে গেছে, এটা হ্যাঁ, এটা ওর আর আমার একটা সৃষ্টি, যেটা আজ পর্যন্ত ভাইরাল প্রচন্ড ভাবে, হ্যাঁ প্রচন্ড ভাবে। আর ওকে মানে পিন্টুও কিন্তু খুব স্বাধীনতা দেয়। আমি আমার সঙ্গে যতদূর কাজ হয়েছে আমাকে ছেড়ে দিচ্ছে, আমি যে আমাকে ছেড়ে দেয়, আমি রং করবো। হ্যাঁ অবশ্যই ড্রয়িং ট্রয়িং আমার থাকে, পিন্টুরও সেই সময়, আমি এখন পিন্টু কিভাবে কাজ করে আমি জানি না, বাট সেই সময় পিন্টুর সঙ্গে আমার কেমিস্ট্রি খুব ভালো ছিল এবং খুব আরাম করে আমরা ওই ঠাকুরটা করেছিলাম। তো কিন্তু তারপরে ভীষণ ভীষণ মানে অনেক বাজে অভিজ্ঞতাও আছে, কিন্তু আলটিমেটলি বুড়ি মানে একদম এখনো পর্যন্ত হিট। হিট। এইটা এই মানে এই ইনসিডেন্টটা আমি না বলে থাকতে পারলাম না। ওই ঠাকুরের মতো মিষ্টি ঠাকুর মনে হয় আর এখনো হয়নি। না না না, ভীষণ সুইট। হ্যাঁ। আচ্ছা, এই এই যে তুমি তোমার কথার মানে যে নেগেটিভ যে তোমার অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা, তুমি প্রচুরবার তো এশিয়ান পেন্টস শারদ সম্মানের মূল পর্বে গেছো এবং পুরস্কৃত হয়েছো। হ্যাঁ, আমাদের সাথে মানে আমরা যখন আহ, অমরদা, প্রশান্ত দা এদের সাথে যখন কথা বলছিলাম, হ্যাঁ, তারা বহুবার আমাদের একটা কথা উল্লেখ করেছিল যে এরকম বহু শিল্পী আছে যারা এশিয়ান পেন্টস শারদ সম্মান পাওয়ার পরেও, বা তারা শারদ সম্মানে সেই ক্লাবকে দেওয়ার পরেও তারা টাকা পায়নি। হ্যাঁ, তারা আমি একজন। তো এইরকম কি তোমার কোনো অভিজ্ঞতা আছে? একদম, মানে 66 পল্লীর অভিজ্ঞতা আমার আর পিন্টুর জন্য একটা সেই দগ্ধ ঘায়ের মতো। কারণ টাকা আমি আরো দুটো ক্লাব থেকে পাইনি, কিন্তু দগ্ধতা এটাই বেশি। হুম, সেই দুটো ক্লাব আমাকে কমিটও করেছে, তারা আমাকে দেবে, হয়তো তাদের প্রবলেম হচ্ছে, বাট এই ক্লাবটা এমন একটি ক্লাব, যেদিন এশিয়ান পেন্টস পেল সেরা পুজো, জড়িয়ে ধরে এসে কান্নাকাটি করে আনন্দ করলো, তার পরের দিন থেকে আমাকে চেনেই না, ইভেন প্রয়োজনও মনে করেনি আমার সঙ্গে বসে তাদের মানে কি বলবো বক্তব্য আমার সঙ্গে আলোচনা করার। এতটাই দুর্ব্যবহার আমি এই ক্লাবের সঙ্গে পেয়েছি, সেটা 66 পল্লী, আমি অন ক্যামেরা বলছি। এসে তো আজ থেকে অনেক বছর আগে এবং কথা। আমার একার কথা নয়, আরো 5টা শিল্পী আছে কি আরো 6টা শিল্পী আছে কি আছে, তাদের একই অভিজ্ঞতা 66 পল্লীর। এটা এত বাজে অভিজ্ঞতা, কোন ক্লাব বলতো সেরা পুজো এশিয়ান পেন্টস পাওয়ার পর তারা আর্টিস্টকে এরকম অসম্মান করতে পারে? তার আর্টিস্ট পরের দিন ফোন করলে ফোন ধরে না, এবং মানে জঘন্য ব্যবহার, তার ক্যাশিয়ার থেকে শুরু করে তার সেক্রেটারি। এখন তো রজতদা চলে গেছে, একমাত্র রজতদা পার্সন ছিল যার সঙ্গে দুটো কথা বলা যেত। আজ পর্যন্ত আমি সব জায়গায় আমি বলি, আমার কোনো বলাতে অসুবিধা নেই, কারণ প্র্যাকটিক্যালটা লোকের জানা দরকার। হ্যাঁ, আর এখন তো আজকে বাচ্চা বাচ্চা ছেলেগুলো গিয়ে 66 পল্লী তাকে অফার করছে যে তুমি কাজ করবে, তারা তো একদম সেন্ট্রাল ক্যালকাটার পুজো, হ্যাঁ, এবং একদম প্রাইম জোন, হ্যাঁ। তারা নিয়ে নিচ্ছে। তারা জানেও না তার পেছনে কি হিস্ট্রি লুকিয়ে আছে, তা জানা দরকার না।
আরো তো এতগুলো ক্লাবে কাজ করেছি, আমি লেকপল্লির কাছ থেকেও পয়সা পাই, কিন্তু লেকপল্লির এগেনস্টে আমার কোনো কমপ্লেন নেই। তার কারণ তারা রেকগনাইজ করে, তারা দিয়েছে, আমাকে পেমেন্টও দিয়েছে, বাকি যা আছে নিশ্চয়ই দিয়ে দেবে। কিন্তু নো কমিউনিকেশন কারা করে? যাদের মনে যদি সত্যিটা থাকে, তাদের কমপ্লেন করার যদি অন্য কোনো কারণ থাকে, তারা তো সামনে ফেস টু ফেস হবে। এখন মানে মোটামুটি মানে আমি যদি খুব ভুল না করি, ছেষট্টি পল্লীতে তুমি 18 কাজটা করেছো 18-তে। তার আগে ছেষট্টি পল্লী বোধহয় আরেকবার তার আগে এশিয়ান সৌর পেয়েছিল। করেছে, তার আগে পূর্ণেন্দুদা করেছে, পুনে 2016 তার বোধহয় আগে, পেয়েও ছিল। হ্যাঁ, 16 তার আগের আগের বছর, পেয়েছে, হ্যাঁ 16-তে পেয়েছে। কলকাতা নিয়ে পুরো কাজ সেখানেও করেছে। পূর্ণেন্দুদার বাকি আছে। আমি জানি না এখন পূর্ণেন্দুদার কি কন্ডিশন, বাট না 18 রাজেশও আমার সঙ্গে কাজ করেছিল, মাটির কাজটাও করেছিল, কিন্তু তারপরে ও মনে হয় গত বছর ঠাকুরের কাজটা করলো, যেটা গোপালদা করেছে। আমি জানি না গোপালদার কি অভিজ্ঞতা, বাট আমার অভিজ্ঞতা খুব খারাপ প্র্যাকটিক্যালি। তো এই এই যে আমার মনে হয় সারা পুজোর সব লোক জানে আমার বিষয়টা। হ্যাঁ ওটা কম বেশি মানে হ্যাঁ, সবাই জানে। আমি বাচ্চা বাচ্চা ছেলেগুলো বাদ দিয়ে বলছি, ওরা তো একদম নতুন। একমাত্রিকে গিয়ে আমার আলাপ হলো যারা কাজ করছে। পার্থ মাইতি এই বছর যারা কাজ করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ছেলে। এখন তো উনি আগরপাড়ার দিকের কাজ হ্যাঁ, কাজ তা কত করছেন গত বছর। মফস্বল থেকে হ্যাঁ। এসে কাজ করছে, তাদের জানাটা সম্ভব না সবকিছুতে। এই হলো ব্যাপার প্র্যাকটিক্যাল। এটা আমার কাছে দুর্বিষহ একটা অভিজ্ঞতা। এইটা তো ধরো মানে ক্লাবের আঙ্গিকে যে একটা দুর্বিষহ অভিজ্ঞতা যেটা তোমার রয়েছে। আমাদের তো কলকাতার এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কলকাতা একটা সময় আমরা জানতাম যে কলকাতার দুর্গাপুজোকে তুলে আনার পেছনে একটা বিশাল বড় অবদান ছিল শরৎ সম্মানের। সেটা মানে একদমই তাই। এশিয়ান পেন্টস এবং তারপরে সমসাময়িক সময় আরো অনেক শরৎ আরো সম্মান। হ্যাঁ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমরা যতজনের সাথে কথা বলেছি, ইভেন যাদের সাথে আমরা এমনি নর্মালি অফ ক্যামেরাও আড্ডা মারি, তাদের সবারই শারদ সম্মান, সেটা কোনো পার্টিকুলার একটা বা দুটো নয়, অধিকাংশ শারদ সম্মানের ক্ষেত্রেই যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে এই পুজো সংগঠক এবং শিল্পীদের একটা বিতৃষ্ণা বলো বা একটা খারাপ অভিজ্ঞতা বলো দিনকে দিন বেড়ে চলেছে। এই বিষয়টা কেন হচ্ছে বলে তোমার মনে হয়? মানে এটা কি শুধুমাত্র জাজমেন্টের কারণেই হচ্ছে, না এর পেছনে আরো অনেক কারণ রয়েছে বলে তুমি মনে করছো? থেকে বড় কথা হচ্ছে আহ, পুজো করবে নিশ্চয়ই, পুরস্কারটা শিল্পী এবং সংগঠকদের কাছে আম, এমন একটা, কি বলবো, অগ্রসর একটা কারণ, একটা আনন্দের কারণ। বিশেষ করে শিল্পীদের একটা পুরস্কার পেলে তাদের পরের বছরের কাজ পেতে এবং তাদের তাদের ডিগ্রিটা বাড়ে, আমি ধরে নিলাম। কিন্তু সংগঠকরা কি জন্য কাজ করবে? তারা তো এত কষ্ট করে পয়সা জোগাড় করে মানে এত পুরো ঝামেলা হ্যাঁ পুইয়ে একটা পুজো করছে। হ্যাঁ, তাদের আনন্দটা তো থাকবে কোথাও, তাদের লড়াইটা এই জায়গায় যে শারদ সম্মান কার কাছে যাচ্ছে। কিন্তু আমার কোথায় দিনকে দিন সেই জায়গাটা ভীষণ আনহেলদি হচ্ছে, যেটা দুর্গাপুজোর হেলথকেও নষ্ট করে দিচ্ছে। আজ যদি একজন শিল্পী, আমি তার মানে এটা বলছি না যে সেই শিল্পীর কাজ খারাপ, খারাপ তো নয়, ভালো। এক শিল্পী যদি 10 বছর ধরে পরপর পরপর একটা শারদ সম্মান পেয়ে যায়, তার মানে আর একটা শিল্পী কি কোনো বছরই ভালো কাজ করছে না, বা কোনো ঠাকুরই ভালো হচ্ছে না? এই প্রশ্নগুলো তো সবার মাথায় আছে, কেউ বলছে কেউ বলছে না। ডেফিনেটলি তাদের কাজ ভালো, নিঃসন্দেহে ভালো, আমরা এনজয় করছি, কিন্তু ডাইমেনশনালি তারা চেঞ্জ করুক, পার্সপেক্টিভটা চেঞ্জ করুক পুরস্কারের, তাই না? ধর একটা, আমি ধরে নিলাম বিশেষ করে এতদিন যেটা যেটা হয়ে এসছে বাজেট রিলেটেড, ট্রিমেন্ডাস হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স বাজেটের ক্ষেত্রে। একজন 10-এ কাজ করছে, একজন 2 কোটি 3 কোটিতে কাজ করছে। সেটা খুব প্র্যাকটিক্যালি সেটা ডিফারেন্সটা ভীষণভাবে চোখে পড়বে লোকের। সেটা কি তোমার মনে হয় যে এই বাজেট ক্যাটাগরি ডিফারেন্সিয়েট করা উচিত, নাকি এই পালা বদলের পর ওই যে বাজেটের বার্ধক্য মানে বৃদ্ধি সেইটা আমার মনে কমে হয়, যাওয়া উচিত বলে আমার তোমার মনে হয়? মনে হয় হেলদি সেটাই হবে। গৌরাঙ্গদা একটা খুব ভালো কথা বলেছিল,
কোনো দেহের সোয়েলিং ইজ নট ন্যাচারাল। হ্যাঁ, তো সেই সোয়েলিংটা থাকলে হয়তো আমার হাতটা ফুলে গেল, রোগা হাত ফুলে গেল, দেখতে ভালো লাগছে, বাট ইটস নট ন্যাচারাল। পুরো শরীরটা যদি ঠিক থাকে তবেই সেই জিনিসটা ঠিক থাকবে। আমাদের পুরো দুর্গাপুজোটাকে যদি আমরা মানে সঠিকভাবে চালাতে পারি, হেলদি থেকে, মানে আমি বলতে চাইছি যে কটা ক্লাব, কটা শিল্পী, কটা সংস্থা, শুধু তারাই হাইলাইটেড, বাকিরা কোথায় গেল? তাহলে তো এটি গোটা দুর্গাপুজো তো এত ছোট নয়, এত ছোটভাবে তাকে দেখার মানে মানেই হয় না। তাহলে আমরা বিশ্বব্যাপী এই ইউনেস্কো নিয়ে যে এত নাচানাচি হচ্ছে, কি নিয়ে? তো পুরো সমগ্র দুর্গাপুজোটার এখানে পট আছে এবং সেখানে সবার অধিকার আছে। তো কেন দুর্গাপুজোটার প্যারামিটার শুধুমাত্র কজনের পার্সপেক্টিভ থেকে হবে? এবং এটা কোথাও প্রমোট করা হচ্ছে, বাইরের লোকরা এটাই ভাবছে দুর্গাপুজো ঠিক এইরকমই হয়, যেখানে অনেক সময় দুর্গাও থাকে না। স্পিরিচুয়ালি আমাদের সংস্কৃতি, আমাদের আমাদের সবকিছু ভুলে গিয়ে আমরা দুর্গাপুজো করবো? তাই আমি দুর্গা কথাটা বাদ দিয়ে দাও, দুর্গাপুজো কথাটা বাদ দিয়ে শুধু আর্ট রাখো, শুধু আর্ট ফেস্টিভ্যাল। হ্যাঁ আর্ট ফেস্টিভ্যাল, তাহলে তো কোনো প্রশ্নই থাকবে না। কিন্তু যেখানে দুর্গা আছে, যে দুর্গাকে দেখে আমরা বড় হয়েছি, যে দুর্গা পুজো আমাদের মূল উৎসব সারা বছরের, সেখানে দুর্গা নেই, বা দুর্গার বদলে অন্য কিছু, অন্য রকম, যে দুর্গা দেখলে মাঝে মাঝে মনে হয় বিধবাকেও নাকি রে মনে হয়। কেন আমার মাকে দেখে প্রশ্ন জাগবে কেন? একটা আমরা ছেড়ে দিই, আমরা সাধারণ মানুষ যখন মণ্ডপে ঢুকবে, তারা কি দেখতে ঢুকছে? এটা তো পাবলিক আর্ট প্ল্যাটফর্ম না, কি দেখতে ঢুকছে? তারা তো মা দুর্গাকে দেখতে ঢুকছে। ডেফিনেটলি তার হাত জোর হবে আগে থেকে। আমি দেখেছি, নোটিস করেছি, মণ্ডপে ঢুকছে তার আগেই লোকের হাত কিন্তু এরম হয়ে যায়। হ্যাঁ, এটা তো আমাদের রক্তে মিশে আছে। কিছু হাত এরকম আর কিছু হাত এরকম। হ্যাঁ, একদমই তাই। তো এই হাত জোরটা হওয়ার মতো যে মানে মাকে আমরা দেখতে চাইছি, সেই মাকে তো রাখতে হবে মণ্ডপে। আমরা কি করে পুজোটাকে বাদ দিই? আমার কাছে পুজোটা ইম্পর্টেন্ট। আমি পুজো বাদ দিয়ে শিল্পটা ভাবতে পারবো না। পুজো মেন ওরিয়েন্টেড শিল্প। আগে তো তাই ছিল, দুর্গাপুজো অনেক সময় মূর্তিও খুব একটা বদল হতো, একটু ঠিকঠাক হতো, কিন্তু হ্যাঁ থিমের জন্য বাইরের অ্যাম্বিয়েন্সের বদল হতো। এখন তো মানে এত কি বলবো টুইস্টেড, আমি অ্যাকসেপ্ট করতে পারি না। এটা আমার পরিষ্কার কথা। মাকে মা বলে না মনে হলে আমার খুব আপত্তি আছে, ভীষণ। সেখানে কখনো মাকে মা বলে মনেই হয় না। আমার একটা মূর্তি যেন কাল ভুলে গেছি, একটা কাজ সাদা রঙের দেখে অনেকে বলেছিল মনে করছে সিরিয়াসলি পারলে আচ্ছা অদিতি দিদি, আমরা যখন প্রশান্ত দার সাথে কথা বলছিলাম বা আড্ডা মারছিলাম, তখন প্রশান্ত দা আমাদের একটা জিনিস বলেছে, এই দুর্গাপুজোর ফিল্ডে বা দুর্গাপুজোর এই যে আঙিনা, এখানে আর্ট কলেজ এবং নন আর্ট কলেজ, এই দুটোর একটা ফারাক আছে, একটা তফাৎ আছে, এবং সেটা পুজোর লোকেরাই নাকি আঙুল দিয়ে বারবার দেখিয়ে দেয়। ট্যাসেল। হ্যাঁ, কাইন্ড অফ। তো যেহেতু তুমি বললে তোমার কথায় যে তুমিও একজন নন আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ডের অ্যাবসলিউটলি। শিল্পী, তো এই রকম কোনো সমস্যার সম্মুখীন তুমি কখনো হয়েছো? হয়তো ডাইরেক্টলি হইনি, বা ডাইরেক্টলি আমার চোখে মানে কেউ আঙুল তুলে দেখায়নি, বাট আমি জানি পেছনে প্রচুর এই জিনিসের কি বলবো ডিসক্রিমিনেশন তৈরি আছে। অনেকে সেটা আম, নিয়ে অনেক রকম অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, জাজমেন্টের ক্ষেত্রে, অনেক সময় শিল্পী চুজিং এর ক্ষেত্রে, কোনো কোনো সময় কমিটিরাও এটা মনে করে যে আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ডরা অনেক বেশি ভালো কাজ করবে। বাট
আমার এখানে ওই ওই একই রকম, যেরকম মেল ফিমেলের কোনো ডিসক্রিমিনেশন নেই সেরকমই। বিশেষ করে এটা একটা পাবলিক আর্ট ফর্ম, বহু বছর ধরে অ্যামেচারিস্টিক লোকেরাই মেনলি কাজ করে এসেছিল। কিন্তু কেন এই জায়গাটা এতটা আর্ট কলেজের লোকেদের মানে চোখে পড়ে, তার কারণ হচ্ছে এখানটা আস্তে আস্তে একটা ফিনান্সিয়ালি একটা এমনভাবে তার প্রগ্রেসিভনেস আসে, এখানটা একটা রোজগারের জায়গা তৈরি হয়। বিকজ অফ আর্ট কলেজের লোকেরা যে মিডিয়ামেই থাকুক না কেন, সে স্কাল্পচারিস্ট হোক বা পেন্টিং এর হোক বা যে কোনো ভিজুয়াল আর্টিস্ট হোক, যে কোনো আর্টিস্টেরই হোক না কেন, তাদের আমি বলবো কলকাতার মার্কেট খুব খারাপ। মেবি আমার যতটুকু শোনা, আমি অতটাও জানি না, বাট আমার কিছু শিল্পী বন্ধুরা আছে, তাদের মুখ থেকে শোনা তাদের মার্কেট খুব খারাপ ছিল এখন। কিন্তু আস্তে আস্তে সবাই যখন দেখলো এই প্ল্যাটফর্মটা একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এবং কত নাকি জিডিপি এখান থেকে রেভিনিউ, না না, এটা তো ফ্যাক্ট যে বিশাল একটা জিডিপি। তাহলে বুঝতে পারছি সেখানে একটা ফিউচার দেখতে পাচ্ছে লোকে। তাই জন্য আর্ট কলেজের ছেলেরা ঝেঁটিয়ে এখানে তাদের একটা কাজের জায়গা খোঁজার চেষ্টা করছে। এইটা হয়তো আগে কখনো এতটা ছিল না ডিফারেন্স। দুর্গাপুজোর মার্কেটটাকে তারা তাদের নিজেদের প্রফেশনের জায়গার মধ্যে রাখেনি, কিন্তু যখনই এটা একটা ক্রিয়েটিভ ফিল্ড হয়ে গেছে, মানে যেখানে আর্টিস্টরা খুব কমফোর্টেবলি কাজ করতে পারছে এবং সেখানে তাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, কিন্তু তাদের কাজটাও হচ্ছে, চর্চাটাও হচ্ছে, রোজগারটাও হচ্ছে, তো সেই জন্য আমার মনে হয় তাদের এখানে অনেক বেশি আশা বলে মনে হচ্ছে যে এখানে হবে। এর ক্ষেত্রে কি হচ্ছে, যারা নন আর্ট কলেজ তাদেরকে তকমাই দেওয়া হয়ে যাচ্ছে এরা নন আর্ট কলেজ, বা এরা অনেক কিছু সেই সব ঠিক ঠিক কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি এখানে বলবো না, তো এই যে উক্তি আছে, হ্যাঁ এগুলো আছে, সেগুলো বলা হয়। তো সেই জন্যে আমার মনে হয় মানে এই সময় এটা খুব বেশি চলছে, চর্চার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে। আমিও টুকটাক ফেস করেছি, বাট ওই একই কথা বলবো যে এমন নয় যে সবসময় নন আর্ট কলেজ লোকজন খারাপ কাজ করবে আর আর্ট কলেজের লোকজন ভালো কাজ করবে, আবার এমনও নয় যে সবসময় তার উল্টোটা হবে। তো কাজটা একটা মানে এটা অন্যরকম বিষয়, যে সেটা না ওই একটা ভেতর থেকে আছে শিল্প সত্তা, না পড়াশোনা করে আমার মনে হয় না তৈরি হয় না, সেটা ইনবর্ন থাকে। আমার ছোটবেলা থেকে আমি যেভাবে গ্রোন হয়েছি, আমার ভগবান দিয়েছে, আমি সত্যি কথা বলবো, আমার সেই সেন্সেশন বা সেই সেন্সিবিলিটি আমার ভগবান দিয়েছে। হ্যাঁ, এরপরে যদি আমি আর্ট কলেজে পড়তাম সেটা নারিশমেন্ট অনেক বেশি হতো, বা অনেক কিছু গ্রামাটিক্যাল থিংস আমি ওখান থেকে পেতাম, অনেক হিস্ট্রি জানতে পারতাম, যেটা আমি বলবো প্রদীপ বা যারা সব কাজ করে তাদের কাছে এই পড়াশোনাটা, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ হ্যাঁ করে, হ্যাঁ, তাদের কাছে এই পড়াশোনাটা অনেক গম্ভীর, মানে তাদের আমার কাজের এই জায়গাটা অন্যরকম, তাই জন্য তাদের কাজের মাত্রাটা আলাদা। আমি একদম সেটা মানছি, কিন্তু তারপরেও গৌরাঙ্গদা কাজ করছে অদ্ভুত সুন্দর। কি মানে কি বলবো, মানে তার কাজের মধ্যে যে কি প্ল্যানিং, একটা মণ্ডপ 2 ঘন্টার মধ্যে সেট করে ফেললো, নিখুঁত আর নিপুণ। এর কোনো ক্রেডিট নেই, এটার কোনো ক্রেডিট নেই। আর এমনও শুনেছি, না ও হচ্ছে হচ্ছে ক্রাফট ওরিয়েন্টেড কাজ করে, মানে ক্রাফটটাকে ছোট করা হয় অনেক সময়। আমাকে বলতো, যেখানে একটা শিল্পী কিছু ভাবছে উইদাউট ক্রাফট, সেটা রিপ্রেজেন্ট করবে কি করে? রিপ্রেজেন্ট করবার জন্য তো কোনো একটা মিডিয়ামের দরকার, সেটা কি ক্রাফট নয়? তো ক্রাফট আর শিল্প ওতপ্রোতভাবে জড়িত, ভিজুয়াল আর্টই তো তাই, আমার যতটুকু জ্ঞান। এবার ব্যাপারটা হচ্ছে আমার জ্ঞান হয়তো খুব সীমিত, কিন্তু আমি যেটুকু কাজ করতে করতে বুঝেছি সেটুকুর ক্ষেত্রে আমি বলবো কাজের জন্য আলাদা একটা, কি বলবো, আলাদা একটা ওই এক্স ফ্যাক্টর, স্পার্ক। হ্যাঁ একটা এক্স ফ্যাক্টর লাগে, সেইটা দুজনের মধ্যেই থাকতে পারে, সেটা নন আর্ট কলেজে হতে পারে, আর্ট কলেজে হতে পারে। প্রশান্ত তার কাজগুলো ভুলে যাবো, ও একের পর এক কি ফেস্টিভিটি, কি ফেস্টিভিটি, ঢুকলে মনে একটা
মানে একদম ইভেন এখনো মানে যদি আমি হ্যাঁ 2024-এর হ্যাঁ লালাবাগান নবাঙ্কুরের কাজটা, হ্যাঁ শুধু গাছ বসানো হ্যাঁ, প্যান্ডেলটা, শুধু এবার গাছ বলতো বসানো। সেগুলো ভুলে যাবো? সেগুলো কি কোনো কাজ নয়? শুধু মাথা দিয়ে আমাকে ভাবতে হবে কাজ নিয়ে? কেন, আমার মনটা নেই? আমি মন দিয়ে তো ভাবতে পারি, বা মন দিয়ে তো ফিল করতে হ্যাঁ, বা পারি। তোমার প্রশান্তদার আগের বছর শিব মন্দিরের কাজটা, হ্যাঁ, বা বহু আগে টালা নবান্ন একটা কাজ, টালা টালা পার্কের টালা কাজটা, বারোয়ারি, হ্যাঁ সরি, হ্যাঁ টালা টালা পার্কের বারোয়ারি কাজটা তো গত বছর, মধুসূদন। সেইগুলোর হ্যাঁ, ভালো লাগা নেই? সেইগুলো মানুষকে গুজবাম্পস দেয় না? আমি তো মানি না। মাথা দিয়ে কাজ করা ভালো, সেখানে ইন্টেলিজেন্স লেভেল আছে, হয়তো সেটা সাধারণ মানুষের মধ্যে অনেকে বুঝবে অনেকে বুঝবে না, কিন্তু আমার মনে হয় সর্বসাধারণের জন্য যখন দুর্গাপুজো, তো গ্রহণযোগ্যতাটা আমার মনে হয় সবার মধ্যে হওয়ার মতো কাজ করা উচিত, এটা আমার মনে হয়। আচ্ছা অদিতি দিদি, আজকের আমাদের আড্ডার একদম শেষ টপিকে আমরা আসি, এবং শেষ বিষয় যেটা আমাদের তোমার থেকে জানা, যে বিগত কয়েকটা বছর ধরে বা কিছু সময় ধরে বিভিন্ন নিউজ, বিভিন্ন পোর্টাল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাদের কাছে বা তাদের মাধ্যমে দুর্গাপুজো নিয়ে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ কথা, বা নেগেটিভ জিনিসপত্র ক্রমাগতভাবে শোনা গেছে, ক্রমাগত শোনা যাচ্ছে এখনো। তো একজন দুর্গাপুজোর শিল্পী হিসেবে, যেহেতু তুমি দুর্গাপুজোর সাথে বহু বছর ধরে একেবারে মানে গায়ে গা লাগিয়ে যুক্ত, তোমার কি মনে হয় যে দুর্গাপুজোয় শুধুই নেগেটিভিটি আছে? মানে শুধু যদি নেগেটিভিটি থাকতো তাহলে মানে আমি অস্বীকার করছি না যে নেই, আমি একদমই অস্বীকার করছি না নেই, মানে আমাদের আজকের এই আড্ডাটার পরে তো মানে সেই জায়গাটা নেইও, মানে ক্লাব সম্পর্কে ধারণা, হ্যাঁ শিল্পী সম্পর্কে ধারণা, বা এই বিস্তারের পরে তো সেটা নেইও, কিন্তু যেহেতু তুমি এত বছর ধরে জড়িত, তোমার কি মনে হয় যে মানে দুর্গাপুজোর আজকে যে ব্যাপ্তি, হ্যাঁ, এই এত নেগেটিভিটি আর শুধুই নেগেটিভিটি থাকলে কি এই ব্যাপ্তিটা বা এই চাকচিক্যটা থাকতো? একদমই মানে কি বলবো, কন্ট্রোভার্সিয়াল কথা, কিন্তু সব থেকে বড় কথা, এত বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, সবটাই কি একেবারে ভালো হতে পারে? মানে না সেটা তো আমি, ভালো থাকলে মন্দ হ্যাঁ থাকতেই হবে, নাহলে ভালোটা উঠবে কি হ্যাঁ করে? ডেফিনেটলি মন্দ আছে, কিন্তু আমার মনে হয় এখন যে প্রেজেন্ট সরকার এই নেগেটিভিটি গুলোকে যাতে সুন্দর করে সরিয়ে দুর্গাপুজোকে একটা সামগ্রিক এখন যে পজিশনে আছে আর একটা সুন্দর দুর্গাপুজোকে গড়ে তুলুক। ছিল নেগেটিভিটি অনেক, ছিল অনেক কিছু, আম, অনেক কি বলবো নেক্সাস চলছিল, আমি আর ডিটেলস জানি না, বলবো না, যতটুকু আমি আম, মানে যতটা বলা যায় আর কি, হ্যাঁ মানে যতটুকু বলা যায়। তো ভালোর মানে পেছনে খারাপ আছে, খারাপ চিরাচরিত থাকবে না, হ্যাঁ মানে অন্ধকার না থাকলে দিনের আলোটা একদমই তাই, ফুটবে কি করে? মন্দ হবেই, চিরদিন থাকতে পারে না খারাপ। মিথ্যার একটা দিন শেষ হবে, সত্যিটা জয় হবে। আর দুর্গা নিজেই এত পজিটিভ, আমার মনে হয় না যে শুধু খারাপের জন্য পুরো দুর্গা পূজাটা খারাপ হয়ে যাবে, কতগুলো গুচ্ছ গুচ্ছ ঘটনার জন্য, বা উম, কিছু ঘটনার জন্য কোনো একটা বিরাট বড় জিনিসের ওপর এতটা ইম্প্যাক্ট পড়ে না, পড়ছে ডেফিনেটলি, কিন্তু আবার ওয়াশ আউটও হয়ে যাবে আশা করি। আমার কাছে তো সেটাই হোপ, কারণ আমরা দুর্গাপুজোটা আরো সুন্দরভাবে, আরো অর্গানাইজড ওয়েতে, আরো জেনারেল জেনারাস ওয়েতে দেখতে চাই। আরো বড়। একদমই তাই, একদমই তাই। আশা করি প্রেজেন্ট সরকার সেটা আরেকটু ভালোভাবে ভাববে, আরো অনেক কিছু ব্যাপারে মাথা দেওয়া দরকার, সেগুলো যদি একটুখানি সেই জায়গাগুলোকে আরো রেকটিফাই করা যায়, আহ, রাস্তার পুজোকে গুলো কিভাবে আম, মানে আগামী দিনে করতে হ্যাঁ পারবে, করতে আগামী দিনে পারবে, করবে, অনেক সেই কিছু তো গাইডলাইন গুলো প্রবলেম যদি, হ্যাঁ। তৈরি হয়, আমরা কাজ করতে গিয়ে প্রচুর প্রবলেম ফেস করি, সেইগুলো যদি একটু অন্যরকম ভাবে হ্যান্ডেল করা যায় তাহলে আরো অনেক পজিটিভিটি পাওয়া যাবে দুর্গাপুজোর ক্ষেত্রে, অনেক সময় পাওয়া যাবে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক।